আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হোমের পক্ষ থেকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হোমের ধারাবাহিক আলোচনার প্রক্রিয়ায় আজকের আমাদের আলোচনার বিষয় হিসাব বিজ্ঞান পরিচিতি, হিসাব বিজ্ঞান অধ্যায় 1। আমাদের আজকের আলোচনার বিষয় এই অধ্যায়ে যে প্রশ্নগুলো আসে তার অর্থাৎ ক নাম্বার প্রশ্নের উত্তর বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন বন্ধুরা, আমরা দেরি না করে আমাদের আজকের পাঠ পরিকল্পনায় চলে যাই। দেখুন বন্ধুরা, আমি লিখেছি কি প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়, অর্থাৎ এই অধ্যায়ে বেশ কিছু ক নম্বর প্রশ্নের উত্তর আমি এখানে লিখে রেখেছি আগেই। এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে কিভাবে, আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দেখুন, আমি প্রথমে লিখে রেখেছি প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়, অর্থাৎ এখানে আসতে পারে প্রারম্ভিক মূলধনের পরিমাণটা নির্ণয় করুন। সেক্ষেত্রে আমরা প্রারম্ভিক মূলধন কি কি আমরা অনেকেই জানি না। এই জন্য আমাদের আজকের আলোচনার বিষয় এই ক নম্বর প্রশ্ন। প্রারম্ভিক মূলধন সমান সমান হিসাবকাল শুরুতে মালিক নিজ তহবিল হতে যে সব সম্পত্তি ব্যবসা বিনিয়োগ করেন, যেমন নগদ অর্থ হতে পারে, ব্যাংক জমা হতে পারে, আসবাবপত্র হতে পারে, যন্ত্রপাতিও হতে পারে। আমি সেই বিষয়গুলো এখানে লিখে রাখছি। আর কথা আছে, যদি এই ব্যবসাটা পুরাতন হয় তাহলে কি হবে, তাহলে এরকম হবে। দেখুন বন্ধুরা, প্রারম্ভিক মূলধন সমান সমান কি হবে, এই যে প্রারম্ভিক মূলধন সমান সমান প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিতে হবে। প্রারম্ভিক সম্পদ আর প্রারম্ভিক দায়, অর্থাৎ ব্যবসায় শুরুতে আমার সম্পদ কি ছিল এবং ব্যবসায় শুরুতে দায় কি ছিল, তার মানে হচ্ছে সম্পদ থেকে দায় বাদ দিতে হবে। তো কথা হচ্ছে কি, প্রারম্ভিক সম্পদ হতে হবে, প্রারম্ভিক সম্পদ আর প্রারম্ভিক দায়, তাহলে আমরা কি পাবো, প্রারম্ভিক মূলধন পাবো। সেকেন্ড, মোট মূলধন। অনেক সময় বলতে পারে যে মোট মূলধন নির্ণয় করো, সেক্ষেত্রে আমরা কিভাবে নির্ণয় করব? মোট মূলধন সমান সমান প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। খুব সহজ, কিন্তু কোশ্চেনটা দেখে অনেকেই আমরা ঘাবড়ে যাই যে মোট মূলধন আসলে কি জিনিসটা। আসলে কিন্তু কিছুই না, যে মূলধনের সাথে অতিরিক্ত মূলধনটা যোগ করে দিতে হবে। এরপরে এখানে আর একটা কোশ্চেন আসতে পারে ক নম্বর প্রশ্নের উত্তরে, মালিকানা সত্ত্ব বা স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয় করো। এই কোশ্চেনটা 100% আসে, 100%। সেটা কি, মালিকানা সত্ত্ব বা স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয়। মালিকানা সত্ত্ব বা স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে মূলধন, ব্যবসায় যে মূলধন আছে সেই মূলধনটা নিতে হবে, এর সাথে আয় যোগ করতে হবে। আয়গুলো আমি একটা উদাহরণস্বরূপ লিখে রেখেছি, বিক্রয়, অর্থাৎ মূলধনের সাথে আয় যোগ হবে এবং ব্যয় বিয়োগ হবে। এবং যদি মালিক উত্তোলন করে নিয়ে যায় কোনো কিছু নিজস্ব প্রয়োজনে, তাহলে সেটাও বাদ যাবে। যেমন আমি লিখে রেখেছি মালিকের উত্তোলন, আয়কর, জীবন বীমা, প্রিমিয়াম। এরপরে এখানে আরেকটা কোশ্চেন আসতে পারে যেটা প্রায় এসে থাকে এই অধ্যায়ে, ক নম্বর প্রশ্নের উত্তর। সেটা কি, নিট ক্রয়। নিট ক্রয় সমান সমান কি, আমরা কিন্তু সবাই জানি যে ক্রয় যোগ অলিখিত ক্রয়, তারপর যদি কোনো ফেরত থাকে অর্থাৎ ক্রয় ফেরত, এরপর যদি কোনো বাট্টা থাকে অর্থাৎ ক্রয় বাট্টা। তো এই বিষয়গুলো কেমন, যে ক্রয়ের সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে সেগুলো যোগ করব, আবার ক্রয়ের সাথে যে বিষয়গুলো আছে যে বিয়োগ করার মতো সেই বিষয়গুলো আমরা বিয়োগ করব। তাহলে কি আসতেছে, যে ক্রয় বাট্টা বিয়োগ মালিক কর্তৃক পণ্য উত্তোলন বিয়োগ বিজ্ঞাপনের জন্য পণ্য বিতরণ বিয়োগ বিনা মুনাফায় পণ্য বিক্রয়। অর্থাৎ আমাদের নিট ক্রয় যদি নির্ণয় করতে বলে তাহলে আমরা কি করব, ক্রয় যোগ অলিখিত ক্রয় বিয়োগ ক্রয় ফেরত বিয়োগ ক্রয় বাট্টা বিয়োগ মালিকানা, মালিক কর্তৃক পণ্য উত্তোলন, বিজ্ঞাপনের জন্য পণ্য বিতরণ বিয়োগ বিনা মুনাফায় পণ্য বিক্রয়। ওকে, এরপর আসতেছে নিট বিক্রয়। আমরা নিট বিক্রয় কিভাবে নির্ণয় করতে পারি? বিক্রয়ের সাথে আমাদের অলিখিত বিক্রয় যদি থাকে তাহলে যোগ করব,
আর যদি বিক্রয় সংশ্লিষ্ট কোনো কিছু ফেরত আসে তো সেটা আমাদের বিয়োগ বিক্রয় ফেরত লিখতে হবে। যদি বাট্টা থেকে থাকে বিক্রয় সংশ্লিষ্ট, তাহলে বাট্টাটা বাদ দিতে হবে, বিক্রয় বাট্টা। এরপরে কি আছে, বিনা মুনাফায় যদি পণ্য বিক্রয় করা হয় তাহলে সেটা বাদ দিতে হবে। তাহলে আমরা কি পাবো, নিট বিক্রয়টা পাবো। এরপর কি আছে, নিট দেনাদার বা প্রাপ্য হিসাব, এটাও কিন্তু আসতে পারে, প্রায় আসে। নিট দেনাদার বা প্রাপ্য হিসাব আমরা কিভাবে পাবো, দেনাদারের সাথে অলিখিত যে বিক্রয়টা সেটা যোগ করব, এবং দেনাদারের নিকট হতে কোনো অর্থ যদি আমরা পাই সেটা বিয়োগ করে দিব। এরপর কি আছে, অনাদায়ী পাওনা যদি থাকে তাহলে আমরা বিয়োগ করে দিব, তাহলে নিট দেনাদার পাবো। এরপর কি আছে, নিট পাওনাদার বা প্রদেয়। নিট পাওনাদার বা প্রদেয় হিসাব আমরা এভাবে নির্ণয় করতে পারি যে পাওনাদার যোগ অলিখিত ক্রয় বিয়োগ পাওনাদারকে পরিশোধকৃত অর্থ। তো বন্ধুরা, আবার আজকের আলোচনার বিষয় ছিল কি, যে হিসাব বিজ্ঞান পরিচিতি অধ্যায়ের ক নম্বর প্রশ্নের বেশ কিছু সমাধান নিয়ে আলোচনা করা। আমি চেষ্টা করেছি আপনাদেরকে জানানোর জন্য যে 1 নম্বর প্রশ্নে কি কি থাকতে পারে। 1 নম্বর প্রশ্নে কি কি থাকতে পারে আমরা আরো একবার পুনরায় রিপিট করব। সেটা কি, এখানে আসতে পারে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। এরপরে কি আসতে পারে, মোট মূলধন। এরপরে কি আসতে পারে, মালিকানা সত্ত্ব বা স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয়। এরপরে কি আসতে পারে, নিট ক্রয় আসতে পারে, নিট বিক্রয় আসতে পারে, নিট দেনাদার বা প্রাপ্য হিসাব আসতে পারে। এরপর কি আছে, নিট পাওনাদার বা প্রদেয় হিসাব আসতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের আমার এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটি কমেন্ট করে যাবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।